আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 7.5 আউট অফ 10 IMDb রেটিং প্রাপ্ত তামিল হরর থ্রিলার মুভি আরাগান, যার অর্থ খুব সম্ভবত চিরসবুজ খর্ব গাছ যেগুলো মরক্কোতে পাওয়া যায়। মুভির কন্টেন্ট বেশ ইউনিক এবং মজাদার। আশা করছি আপনাদেরও বেশ ভালোই লাগবে। এক্সপ্লেনেশন শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আশা করছি আপনাদের কাজ হয়ে গিয়েছে। চলুন এবার এক্সপ্লেনেশন শুরু করা যাক। কাহিনী শুরু হয় তামিলনাড়ুর গহীন জঙ্গলে থাকা একটি পোড়ো বাড়িতে, যেখানে শেকলের সাহায্যে একজন বৃদ্ধা মহিলাকে আটকে রাখা হয়েছে। আমরা দেখতে পাই বৃদ্ধা মহিলা খুব সম্ভবত গর্ভবতী। এখান থেকে কাহিনী শিফট হয় 1260 খ্রিস্টাব্দে। অ্যানিমেশনের মাধ্যমে আমাদের বলা হয় 2060 থেকে 2079 সাল পর্যন্ত রাজেন্দ্র চোলের আমলে এক রাজার দুই ছেলে ছিল। বড় ছেলে আথিগান এবং ছোট ছেলে ইলান্থি রায়ান। বড় ছেলে আথিগান ছিল বিদ্বান, যুদ্ধে পারদর্শী এবং একাগ্র। অন্যদিকে ছোট ছেলে ইলান্থি রায়ান ছিল ভীতু, যে যুদ্ধ করতে ভয় পেত এবং নারী লোভী। তার দিন কেটে যেত রাজকীয় হারেমে থাকা দাসীদের নিয়ে। একদিন অন্য এক রাজ্যের সাথে যুদ্ধ বাঁধলে রাজা এবং তার বড় পুত্র আথিগান বীরত্বের সাথে যুদ্ধ করে, কিন্তু সেই যুদ্ধে তারা দুজন মারা যায়। অন্যদিকে ছোট ছেলে ইলান্থি রায়ান ভীতুর মতো নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সে পালাতে পালাতে একজন সন্ন্যাসীর সাক্ষাৎ পেয়েছিল, যে তার অবস্থা দেখে তাকে আশ্রয় দেয়। সেদিন থেকেই ইলান্থি রায়ান তার শিষ্য বনে যায়। সে সেই সন্ন্যাসীর কাছ থেকে কিছু জাদুবিদ্যা শিখে নিয়েছিল। একদিন সন্ন্যাসী ধ্যানে মগ্ন থাকা অবস্থায় একটি বিষাক্ত গোখরা তার গায়ে উঠে পড়ে। ইলান্থি রায়ান সেটা দেখতে পেয়ে সাপটি নিজের হাত দিয়ে সরিয়ে নেয়, আর তখনই সাপ তাকে দংশন করে। ধ্যান ভাঙলে সন্ন্যাসী দেখতে পায় বিষের কারণে ইলান্থি রায়ান প্রায় মারাই গিয়েছে। সন্ন্যাসী তখন 1000 চাঁদের শক্তি সম্পন্ন ভাসিভে নামে একটি জড়িবুটি দিয়ে ইলান্থি রায়ানকে সুস্থ করে তোলে। আর ইলান্থি রায়ানের কাজে খুশি হয়ে সে তাকে একটি বরদান চেয়ে নিতে বলে। ইলান্থি রায়ান কি বরদান চেয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। কাহিনী আবারও বর্তমান সময়ে ফিরে আসে। আমরা নীলা এবং সারাভানা নামের একটি কিউট কাপলকে দেখতে পাই। নীলা সারাভানার উপর কপট রাগ দেখায়, কারণ তার মনে হয়েছে সারাভানা অন্য মেয়ের দিকে তাকিয়েছিল। অন্যদিকে সারাভানা বেচারা নীলাকে পটাতে ব্যস্ত। এভাবেই খুনসুটি করতে করতে সারাভানা নীলাকে নিয়ে তার হোস্টেলে চলে আসে। হোস্টেল বন্ধ হতে তখনও 5 মিনিট সময় বাকি ছিল, তাই সারাভানার চাওয়া অনুযায়ী নীলা হোস্টেলে ঢোকার আগে তাকে একটা চুমু খায়। পরের দিন সকালে সারাভানা হসপিটালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলার জন্য অপেক্ষা করছিল। নীলা এসে জানায় চিন্তার কোনো কারণ নেই, শুধু গ্যাস্ট্রিকের সমস্যা। তাদের খুনসুটির মাঝেই সারাভানা পাশে থাকা একজন বৃদ্ধাকে দেখে এগিয়ে যায়। তাকে টাকা দিতে গেলে বৃদ্ধা তাদের মারতে শুরু করে। তখনই পাশ থেকে একটি লোক এসে জানায় এই বৃদ্ধা মহিলাটি একজন পাগল। লোকটি বৃদ্ধাকে নিয়ে চলে যেতেই নীলা সেখানে একটি আইডি কার্ড পড়ে থাকতে দেখে। সে ভাবে আইডিটি হয়তো বৃদ্ধার নাতনির, আর তাকে হারিয়েই হয়তো বৃদ্ধার এই করুণ অবস্থা। সিন শিফট হয় জঙ্গলে সেই ভাঙাচোরা বাড়িতে। কেউ সেই আটকে রাখা বৃদ্ধাকে খাবার দিয়ে যায়। অন্যদিকে সারাভানা ও নীলা পার্কে বসে কথা বলছিল। হঠাৎ নীলা বিয়ের কথা তোলে। সারাভানাও বিয়ে করতে রাজি ছিল। তারা সিদ্ধান্ত নেয় কোর্ট ম্যারেজ করার, কারণ তাদের দুইজনের কারোরই বাবা মা নেই। কিন্তু সারাভানা বলে আরো কিছুদিন দেরি করতে, কারণ সে চাইছিল আরো 4 লাখ টাকা জোগাড় করে মোট 6 লাখ টাকা দিয়ে নতুন একটা ব্যবসা শুরু করবে। সে ছোটবেলায় টাকার অভাবে অনেক শখ পূরণ করতে পারেনি। তার বাচ্চার সাথেও এমনটাই হোক, সে সেটা চাইছিল না। নীলাও বেশ আন্ডারস্ট্যান্ডিং। সে সারাভানার কথাটাই মেনে নিয়েছিল। রাতে নীলা একা একা হোস্টেলে ফেরার পথে দুইজন ছিনতাইকারী বাইকে এসে তার সোনার চেন নিয়ে চলে যায়। সারাভানা এসে তাকে থানায় যেতে বললে নীলা যেতে রাজি হয় না, কারণ নীলা একটু ভীতু স্বভাবের, অর্থাৎ মেন্টালি অতটা স্ট্রং না। সে সবটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছিল। নীলার বিষয়টি
উপলব্ধি করতে পেরে সারাভানাও তাকে আর জোর করে না। এদিকে জঙ্গলে একটি ঝর্ণার কাছে আমরা সিনথাল নামের একটি ছেলেকে বসে থাকতে দেখি। পরের দৃশ্যে দেখা যায় নীলা একটি রেস্টুরেন্টে বসে আছে আর সিনথাল তার সাথে দেখা করতে এসেছে। আমরা জানতে পারি নীলা একটি চাকরির আবেদন করেছিল। সিনথাল মূলত সেই ব্যাপারে কথা বলতে এসেছে। কাজটা খুবই সহজ। 6 মাসের জন্য সিনথাল রাশিয়া যাচ্ছে। এই 6 মাস নীলাকে একটি মহিলার দেখাশোনা করতে হবে। অ্যাডভান্স সহ স্যালারি প্রতি মাসে মাসে নীলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বেতন প্রতি মাসে 70,000 টাকা। নীলা কথাটা সারাভানাকে জানাতেই সে মানা করে দেয়। শুধু দেখাশোনা করার জন্য 70,000 টাকা? তাছাড়া লোকেশনটাও বেশ দূরে। কিন্তু নীলা সিদ্ধান্ত নিয়েছিল সে চাকরিটা করবেই, কারণ সারাভানার ব্যবসা শুরু করার জন্য আরো 4 লাখ টাকার দরকার ছিল। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সারাভানা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর অবশ্য আবারও ফিরে আসে। সে বাধ্য হয়ে নীলার কথায় রাজি হয়েছিল। সারাভানা নীলাকে বলে তার রুমমেট 1 মাসের জন্য বাড়িতে গিয়েছে। নীলা যেহেতু 1 সপ্তাহ পরে দীর্ঘ 6 মাসের জন্য চলেই যাবে, তাই এই সপ্তাহটা তার বাসায় তার সাথেই থেকে যেতে নীলা একটু ভেবেচিন্তে রাজি হয়ে যায়। তারা একসাথে টাইম স্পেন্ড করতে শুরু করে যাতে 6 মাস এই স্মৃতি নিয়েই কেটে যায়। একদিন নীলা সারাভানাকে জিজ্ঞেস করে সে ব্যাচেলর হলেও বাড়ি ঘরদোর একদম পরিষ্কার আর গোছানো। তখন সারাভানা উত্তর দেয় কারণ পারিপার্শ্বিক অবস্থা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। অ্যাটমসফিয়ার খারাপ হলে শরীর ও মনের উপরও খারাপ প্রভাব পড়বে। রাতে নীলা ল্যাপটপে ভিডিও দেখছিল। সে সারাভানাকে ডেকে জিজ্ঞেস করে সে ড্যারেন ব্রাউনকে চেনে কিনা। ড্যারেন ব্রাউন দোকানদারের কাছ থেকে সাদা কাগজ দিয়ে গহনা কিনে বেরিয়ে আসে, কিন্তু দোকানদার সেটা বুঝতেও পারে না। সারাভানা তাকে পুরো বিষয়টি এক্সপ্লেন করে। ড্যারেন ব্রাউনের মতো মানুষেরা মূলত মানুষের মস্তিষ্কে প্রবেশ করে সাদা কাগজকে টাকা রূপে দেখায়। নীলা বলে এত সহজ হলে তো সেও মানুষ ঠকাতে পারত। সারাভানা জানায় এটা অনেক অধ্যবসায় আর প্র্যাকটিসের বিষয়। তাছাড়া সবাইকে ধোকা দেওয়া সম্ভব নয়। ধোকা দেওয়ার জন্য অপর পাশের মানুষটিকে মানসিকভাবে দুর্বল হতে হবে, সেই সাথে মানুষটি যেন তাকে অন্ধের মতো বিশ্বাস করে, তবেই এই সব ম্যাজিক সম্ভব। পরের দিন তারা আবারও বাইরে ঘোরাফেরা করে, বাড়িতে টাইম স্পেন্ড করে। হঠাৎ নীলা অসুস্থ হয়ে পড়লে সারাভানা তখনই বাইক চালিয়ে জঙ্গলে চলে যায়। তারপর বাড়িতে এসে জড়িবুটি দিয়ে জুস বানিয়ে নীলাকে খাইয়ে দেয়। অল্প সময়েই নীলা সুস্থ হয়ে ওঠে। এভাবেই নীলার যাওয়ার সময় চলে আসে। সারাভানা ও নীলা দুইজনেরই মন বেশ খারাপ ছিল। সারাভানা নীলাকে একটি টেডি বিয়ার গিফট করে। নীলা তাকে বলে সে সারাভানাকে না বলে কিছু জিনিস নিয়ে এসেছে। যথাসময়ে বাস ছেড়ে দেয়। পরের দিন সকালে নীলা বাস থেকে নেমে আরো অনেকক্ষণ জার্নি করার পর গহীন জঙ্গলে থাকা একটি বাড়িতে পৌঁছায়। নীলা বাড়িতে ঢোকার সময় আমরা খেয়াল করি সেখানে একটি টকটকে লাল গোলাপ ফুল ফুটে রয়েছে। নীলা বাড়িতে ঢুকে সেই মহিলাটিকে ডাকতে শুরু করে। মহিলাটির গলার আওয়াজ ফলো করতে করতে সে একটি বেডরুমে পৌঁছে যায়। সেখানে সেই মহিলাটি বসেছিল। নীলা তাকে মা বলে সম্বোধন করে, তাই আমরাও তাকে মা বলেই সম্বোধন করব। মা ও নীলা একে অপরের সাথে পরিচিত হয়। মা নীলাকে জানায় সিনথালের ঠিক করা লোক প্রতি সপ্তাহে প্রয়োজনীয় সবকিছুই দিয়ে যায়, আর বাইরে মাঝে মাঝে জঙ্গলি হাতি চলে আসে, তাই বাইরে বের না হতে। নীলা মাকে শুইয়ে দিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে আসে। সে সবার আগে সারাভানাকে কল করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় কল ঢোকে না। তাই নীলা সারাভানাকে একটি ভয়েস মেসেজ সেন্ড করে দেয়। অতঃপর মায়ের নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে এসে চারপাশটা দেখতে শুরু করে। পরের দিন সকালে নীলার ঘুম ভাঙলে তার নজর পড়ে দেওয়ালে থাকা অদ্ভুত একটি পেইন্টিং এর দিকে। সে বিষয়টি ইগনোর করে সারাভানাকে ভয়েস মেলের মাধ্যমে জানায় সে তার ময়ূর পেখম ফেলে এসেছে। সারাভানা যেন সেটা পার্সেল করে পাঠিয়ে দেয়। যথাসময়ে প্রথম সপ্তাহের খাবার দাবার দরজার সামনে চলে আসে। নীলাও বেশ মন দিয়ে কাজ করে যাচ্ছিল। ফ্রি টাইমে নিজের খুশির জন্য হালকা পাতলা মেকআপ করা। এভাবেই প্রথম সপ্তাহ কেটে যায়। দ্বিতীয় সপ্তাহ একই রকমই কাটছিল। একদিন নীলা মাকে জিজ্ঞেস করে বাড়িতে কোনো আয়না নেই। মা জানায় তাদের পারিবারিক প্রথা অনুযায়ী বাড়িতে আয়না থাকা অশুভ। নীলাও সেটা শুনে চুপচাপ চলে যায়। তৃতীয় সপ্তাহের শুরুতে নীলা অন্ধকার থাকতে থাকতেই বাইরে আসে, কিন্তু এবারও খাবার আগে থেকেই রাখা ছিল।
এই কয়েক সপ্তাহে নীলার সাথে মায়ের বেশ ভালো ভাব জমে উঠেছে। এভাবে তৃতীয় সপ্তাহ কেটে গিয়ে চতুর্থ সপ্তাহ চলে আসে। একদিন নীলা মায়ের সেবা করার সময় তাকে বলে, আমি হলে এই রকম জায়গায় কখনোই একা থাকতে পারতাম না। মা মুচকি হেসে উত্তর দেয়, যারা একা থাকে তারা মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হয়। এই যে সে একা থেকে থেকে এমন অদ্ভুত আর সুন্দর সব পেইন্টিং করতে সক্ষম হয়েছে। কাহিনী শিফট হয় 2 মাস পরে। আমরা দেখতে পাই সিনথাল জঙ্গলেই একটি ঝর্ণার ধারে বসে আছে। অর্থাৎ সে নীলাকে মিথ্যা বলেছিল যে সে রাশিয়া যাচ্ছে। এদিকে নীলাও আজকাল মন মরা হয়ে বসেছিল। হঠাৎ মায়ের ডাক শুনে তার ঘরে গিয়ে দেখতে পায় মা মাটিতে শুয়ে কাতরাচ্ছে। নীলা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে মাকে মেডিসিন দিলে মা সুস্থ হয়ে ওঠে, কিন্তু নীলা বলে তাদের একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত। মা বলে আশেপাশে কোথাও ডাক্তার নেই। নীলা এতটাই ভয় পেয়েছিল যে সে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়। মাকে জিজ্ঞেস করলে সে বলে নিচে স্টোভ রাখা আছে, সেটা দিয়ে রান্না শেষ করতে। রান্না শেষে নীলা মাকে খাইয়ে দেওয়ার সময় সে বারবার ফোনের দিকে তাকাচ্ছে দেখে মা জিজ্ঞেস করে, ছেলেটা কে? নীলা হালকা লজ্জা পেয়ে যায়। সে তার ও সারাভানার কথা মাকে বলে দেয়। আমরা জানতে পারি সারাভানা অনেক দিন ধরেই নীলার পিছু করত, কিন্তু সামনে এসে মুখ ফুটে কিছুই বলতো না। একদিন সে সাহস করে নীলার সামনে এসে দাঁড়ায়, তারপর কুরুঞ্জি নামক বিশেষ ফুল দিয়ে তাকে প্রপোজ করে। আসলে সারাভানা এই ফুল ফোটার অপেক্ষাতেই এতদিন প্রপোজ করেনি। নীলা মাকে বলে তার বাবাও তার মাকে কুরুঞ্জি ফুল দিয়েই প্রপোজ করেছিল। সে সত্যি সত্যিই ওই মহিলাকে নিজের মা মনে করে। সে বলে মাকে তার সাথে চেন্নাই যেতে, কিন্তু মা হেসে উঠে বলে এই জায়গার মতো শান্তি আর কোথাও নেই। তাছাড়া সে চলে গেলে এইসব দেখবে কে? নীলাও বিষয়টি বুঝতে পারে। সে উঠে গিয়ে মায়ের আঁকা পেইন্টিং গুলো দেখছিল। মা নীলার কাছে পানি চাইলে নীলা রান্নাঘরে আসে পানি নিতে। তখনই সে খেয়াল করে সেখানে 2টো গ্যাস সিলিন্ডার, কিন্তু একটু আগেও তো একটাই ছিল। তাহলে আরো একটা সিলিন্ডার এত অল্প সময়ে কে এনেছে? সেদিন মধ্যরাতে হঠাৎ মা ঘুম থেকে উঠে পড়ে। তারপর খুবই অদ্ভুত ভঙ্গিতে নীলার ঘরে এসে তার চুলগুলো খেতে শুরু করে। নীলার ঘুম ভেঙে যায়। সে ব্যথা আর ভয়ে কাঁদছিল, কিন্তু মা তাকে ছাড়ে না। আসলে এটা নীলার স্বপ্ন ছিল। পরের দিন সকালে নীলা বাইরে হাঁটতে হাঁটতে ফোনে সারাভানার সাথে কথা বলছিল। সে সারাভানাকে সবটা জানায়। কিছুদিন ধরেই তার ঘুম হচ্ছে না, ঘুমালেই খারাপ স্বপ্ন দেখে। সারাভানাও তাকে সাহস যোগায়, মানসিকভাবে সাপোর্ট দেয়। কথা শেষ করে নীলা কফি মগ ও ফোনটি টেবিলের উপর রেখে রুমের ভেতরে চলে যায়। দেখা যায় টেবিল নিজে নিজেই কাত হয়ে কফি ফোনের উপরে এসে পড়ে। নীলা দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। নীলা কাঁদতে কাঁদতে মাকে জানায় এই ফোনটা সারাভানা তাকে গিফট করেছিল। এতে তাদের অনেক অনেক মেমোরিজ ছিল। মা নীলাকে কাঁদতে দেখে বলে ভেতর থেকে তার ফোনটা নিয়ে আসতে। নীলা তার বাটন ফোন এনে দিলে মা নীলাকে সান্ত্বনা দিয়ে বলে কাল মুরুগান এসে তার ফোন ঠিক করে দিয়ে যাবে। নীলা তার কথাই বুঝ মেনে সেখান থেকে চলে যায়। পরের দিন নীলা মেকআপ করার সময় দেখতে পায় তার মেকআপ বক্সের আয়নাটা গায়েব। সে বাকি সব সাজাগোজার জিনিসও চেক করে, কিন্তু বাকি সবকিছু ঠিকই ছিল। তখন তার মায়ের কথাটা মনে পড়ে যায়, আয়না অশুভ। বিকালে নীলা মাকে শুইয়ে দেওয়ার পর মুরুগান নীলার ফোন ঠিক করতে আসে। নীলা তাকে ফোনটা এনে দিলে মুরুগান জানায় ফোন অনেক বেশি কফি শুষে নিয়েছে, এটা ঠিক করতে যে পরিমাণ টাকা খরচ হবে তাতে বরং নতুন একটা ফোন কেনা সম্ভব। নীলা তারপরও তাকে বলে ফোনটা ঠিক করে দিতে। মুরুগান জানায় আশেপাশে কোনো মোবাইল রিপেয়ার শপ নেই, তাছাড়া সেও জরুরি কাজে শহরে যাচ্ছে, তাই ফোন ঠিক করে পৌঁছে দিতে দিতে 1-1.5 মাসের মতো সময় লেগে যেতে পারে। কি আর করা, নীলা তাতেই রাজি হয়ে যায় আর মুরুগান তার ফোনটা নিয়ে চলে যায়। রাতে নীলার কেমন যেন ভয় ভয় লাগছিল। তার সারাভানার কথাটা মনে পড়ে যায়। পারিপার্শ্বিক পরিবেশ আমাদের মন ও শরীরের উপর প্রভাব বিস্তার করে। নীলার রুমে থাকা অদ্ভুত পেইন্টিং এর কারণে হয়তো তার তেমনই মনে হচ্ছে। নীলা ভয়ে ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে দৃশ্যপট পরিবর্তন হয় সেই পোড়ো বাড়িতে থাকা বৃদ্ধা মহিলার কাছে। সে ইটের গুঁড়োয় পানি মিশিয়ে নিজের প্রতিচ্ছবি দেওয়ালে আঁকার চেষ্টা করছিল। এদিকে নীলা মায়ের সাথে বসে বসে গল্প করছিল। সে জিজ্ঞেস করে আশেপাশে কোনো বিউটি পার্লার আছে কিনা। এখানকার আবহাওয়ার কারণে
কারণে তার চামড়া কেমন যেন বৃদ্ধ মানুষের মতো হয়ে গিয়েছে। মা জানায় আশেপাশে কোনো বিউটি পার্লার নেই। সে নীলাকে জিজ্ঞেস করে সারাভানার সাথে তার কথা হয়েছে কিনা। নীলা বলে সেদিন ফোন নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আর কথা হয়নি। তার কাছে সারাভানার জন্য একটি সারপ্রাইজ আছে। মা জানতে চায় কি সারপ্রাইজ। নীলা মাকে জানায় সে প্রেগনেন্ট। মা প্রথমে বেশ রাগ করে, বলে এই জেনারেশনের ছেলে মেয়েদের ভালো মন্দ কোনো জ্ঞানই নেই ইত্যাদি ইত্যাদি। নীলা অবশ্য চুপচাপ সবটাই মেনে নেয়। তারপর বলে সে সারাভানাকে নিচে কথাটা জানাতে চায়, তার চোখে বাবা হওয়ার আনন্দ দেখতে চায়। নীলা মাকে জিজ্ঞেস করে সে আর 1 মাস পর চাকরি ছেড়ে দিলে কি কোনো সমস্যা হবে। এখানে অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়। দেখা যায় মায়ের জায়গায় সারাভানা বসে আছে। সারাভানায় নীলার প্রশ্নের উত্তরে বলে সে সিনথালের সাথে কথা বলে দেখবে। নীলাও মুচকি হেসে মা ভেবে সারাভানাকে ধন্যবাদ জানায়। মনে আছে সারাভানা নীলাকে বুঝিয়েছিল কিভাবে সাদা কাগজকে টাকা হিসেবে দেখানো যায়, মানব মস্তিষ্ককে নিজের বশে আনা যায়। হয়তো সারাভানা একইভাবে নীলাকে বশ করে ফেলেছিল, কিন্তু এসব সে কেন করছিল? গল্পের একদম শুরুতে দেখানো রাজা আর তার 2 ছেলের কথা মনে আছে, যার মধ্যে ছোট ছেলে কাপুরুষ ইলান্থি রায়ান একাই বেঁচে ছিল, যে সন্ন্যাসী জীবন বাঁচানোর কারণে তাকে একটি বরদান দিতে চায়। সারাভানায় সেই ইলান্থি রায়ান। জানি আপনারা হয়তো একটু কনফিউজড, দেখতে থাকুন সবই বুঝে যাবেন। আমরা দেখতে পাই সারাভানা অর্থাৎ ইলান্থি রায়ান তার আস্তানা থেকে একটি বক্স নিয়ে জঙ্গলে যেতে শুরু করে। কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে সেই বক্সটি খুব যত্ন সহকারে খুলতে শুরু করে। বক্স থেকে বের হয় একটি ছোট্ট মূর্তি। সারাভানা তার সাথে আনা নানা উপকরণ দিয়ে একটি রিচুয়াল করছিল। আমরা দেখতে পাই আশ্চর্যজনকভাবে সেই মূর্তিতে একটি বীজ ফুটে ওঠে। সারাভানা সেটা তুলে নেয়। কাহিনী ফিরে যায় প্রাচীন যুগে। সেদিন সন্ন্যাসী যখন ইলান্থি রায়ানকে একটি বর চেয়ে নিতে বলেছিল, সেদিন ইলান্থি রায়ান চিরযৌবনের বরদান চেয়েছিল। সন্ন্যাসী তাকে সেই মূর্তিটি দিয়ে বলেছিল একটি বিশেষ পূর্ণিমার দিন রাতে এই মূর্তির সামনে তার রক্তসহ পুজো দিলে সেখান থেকে একটি বীজ বের হবে। সেটা একজন পূর্ণবয়স্ক নারীর পেটে স্থাপন করলে বীজটি একটি বাচ্চার রূপ নেবে। বছরের 12তম পূর্ণিমার রাতে সেই ভ্রূণ রক্ত নিয়ে আবারও মূর্তির সামনে অর্পণ করলে একটি পাপড়ি ফুটবে, যেটা খেলে সে যৌবন প্রাপ্ত হবে। এই প্রক্রিয়া করতে হবে প্রতি 12 বছর পর পর। কিন্তু সন্ন্যাসী কিছু শর্ত দেয়। 1, এই মূর্তির কথা কাউকে বলা যাবে না। দ্বিতীয়টি হলো বীজ স্থাপনের জন্য কোনো নারীকে জোর করা যাবে না। তাছাড়া বীজ স্থাপনের পর যদি সে ভ্রূণের রক্ত নিতে না পারে আর ভ্রূণ মানব শিশুতে পরিণত হয়, তবে সেটা তার জন্য রাক্ষস হয়ে আসবে যে তাকে খুন করবে। তাছাড়া ওই মূর্তি হারিয়ে গেলে সেটা ইলান্থি রায়ানের জন্য খুব একটা ভালো হবে না। কাহিনী বর্তমানে নীলার কাছে ফিরে আসে। সকালে নীলা কাপড় নাড়ার সময় বেশ দুর্বলতা অনুভব করছিল। সে কাজ শেষে সোফায় এসে বসে। হঠাৎ দেখতে পায় একটি বাচ্চা তার সামনে বসে রক্ত আর ছুরি নিয়ে খেলা করছে। দেখা যায় এই সবই নীলার স্বপ্ন ছিল। অন্যদিকে সেই লাল গোলাপ আস্তে আস্তে মিয়ে পড়েছিল। পরের দিন নীলা রান্না করার সময় চাকুতে নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করে। আমরা দেখতে পাই তার সামনের দিকের কিছু চুল সাদা হয়ে গিয়েছে। নীলা অবশ্য সেটা দেখতে পায় না। কিছুক্ষণ পর মা অর্থাৎ ছদ্মবেশী সারাভানা নীলাকে জানায় সে সিনথালের সাথে কথা বলেছে। নীলা চাইলে সামনের মাসেই এখান থেকে চলে যেতে পারে। নীলাও খুশি হয়ে নিজের কাজে লেগে পড়ে। আর সারাভানা ঘর থেকে বের হয়ে একটি ব্যাগ সহ সেই পোড়ো বাড়িতে থাকা বৃদ্ধার কাছে চলে আসে। সে জড়িবুটি দিয়ে একটি জুস বানিয়ে ওই মহিলাকে জোর করে খাইয়ে দেয়, যাতে তার বাচ্চা আর বড় হতে না পারে। আসলে সারাভানা ওই মহিলাকেও নিজের ফাঁদে ফেলেছিল, কিন্তু সে ভ্রূণের রক্তটা নিতে পারেনি। সেটা যাতে বাইরে বেরিয়ে তাকে হত্যা করতে না পারে, তাই সারাভানা ওই মহিলাকে এখানে আটকে রেখে ওই জুস খাওয়াতো। মহিলা সারাভানাকে বলে সারাভানা নীলার কোনো ক্ষতি করতে পারবে না, বরং নীলার কাছেই তার পরাজয় হবে। সারাভানা তার কথার কোনো উত্তর না দিয়ে বাড়ি চলে আসে, কিন্তু কথাটা তার মাথা থেকে যাচ্ছিলই না। সত্যি সত্যি যদি নীলার কাছে তার পরাজয় হয়? সারাভানা খুব সাবধানে সেদিন চুমো খাওয়ার বাহানায় নীলার পেটে সেই বিশেষ বীজ ঢুকিয়ে দিয়েছিল। নীলা যেই সিনথালের সাথে কথা বলে এসেছিল সেটাও ছিল মূলত সারাভানাই। মোবাইল মেকানিক অর্থাৎ মুরুগানও আসলে সারাভানা। অর্থাৎ সারাভানা নীলার চারপাশে ভয়ঙ্কর এক জাল পেতে বসেছে।
পরের দিন নীলার কাছে একটি মেল আসে যেটাতে তার সেই ময়ূর পেখম ছিল। নীলা মেল দিতে আসা লোকটার কাছ থেকে তার ফোন চেয়ে নেয়। তারপর নিজের প্রতিচ্ছবি দেখার আগেই সারাভানা তাতে পানি ঢেলে দিলে লোকটা ফোন নিয়ে সারাভানাকে বকতে শুরু করে। নীলা একটু কনফিউজড হয় কারণ লোকটা সারাভানাকে ভাই বলে সম্বোধন করছিল, কিন্তু নীলা তো সারাভানার জায়গায় মাকে দেখছিল। দৃশ্যপট পরিবর্তন হয়। সারাভানা সেই বৃদ্ধার কাছে আসলে বৃদ্ধা বলে, তুমি আমার মস্তিষ্কে নেই, আমি তোমাকে আসল রূপেই দেখতে পাই। মনে হয় এই তো সেদিন তোমাকে বিশ্বাস করে এখানে এসেছিলাম, কিন্তু তুমি ধোকা দিলে। সেই ঘটনা 30 বছর হয়ে গেল। সারাভানা বলে, 30 বছর আগে আমি সফল হইনি, কিন্তু এবার নিশ্চয় সফল হব। সে সেখান থেকে বের হয়ে সরাসরি নীলার বেডরুমে এসে তাকে ঘুমের মাঝে অজ্ঞান করে। তারপর একটি বিশেষ জড়িবুটি পিষে নীলাকে খাইয়ে দেয় যাতে তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিছু সময় অপেক্ষা করার পর সারাভানা একটি পাত্রে সেই রক্ত সংগ্রহ করে নিয়েছিল। সারাভানা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এদিকে নীলা জ্ঞান ফিরে পেয়ে অসহ্য ব্যথা আর সন্তান হারানোর ভয়ে কাঁদতে কাঁদতে মাকে ডাকছিল, কিন্তু তথাকথিত মায়ের কোনো সাড়া না পেয়ে সে আস্তে আস্তে বাইরে বেরিয়ে সেই পোড়ো বাড়ির দিকে যেতে শুরু করে। এক সময় সেখানে পৌঁছালে সেই বৃদ্ধার সাথে তার দেখা হয়ে যায় যে নীলাকে সারাভানার কুৎসিত চেহারার কথা জানিয়ে দেয়। এইদিকে নীলা যখন ঘরে ফিরে আসে তখনও সারাভানা মা হওয়ার নাটক করেই যাচ্ছিল। তখন নীলা তাকে জানিয়ে দেয় সে সব জেনে গিয়েছে, তাই সে সারাভানাকেই দেখতে পাচ্ছে। নীলা সেই বৃদ্ধাকে মুক্ত করে দিয়েছিল। নীলা সারাভানার বুকে আশ্রয় নিয়ে তাকেই আঘাত করতে করতে কাঁদছিল। এই সিনের অর্থ এই যে নীলার দুনিয়ায় সারাভানা বাদে অন্য কেউই নেই যার কাছে সে যাবে। আবার সে সারাভানার ধোকাকেও মেনে নিতে পারছিল না। এক সময় সারাভানা নীলাকে বসিয়ে তাকে নিজের সপক্ষে যুক্তি দিতে থাকে। সে যৌবনকে ভালোবাসে, সে মৃত্যুকে হার মানাতে চায়। ওই বীজ তো তাদের সন্তান নয়, ওটা বাইরে না আসলে নীলারই ক্ষতি হতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নীলা সারাভানাকে নিজের কাছে ঘেঁষতে দিতেও রাজি ছিল না। ঘড়িতে 12টা বাজতেই সারাভানা একদম বৃদ্ধ রূপে হাজির হয়। বৃদ্ধ সারাভানা নীলাকে রেখে ঘর থেকে বের হয়ে গেলে নীলা তাকে আটকাতে চায়, কিন্তু পারে না। বৃদ্ধ সারাভানা সেই জঙ্গলে এসে নিয়ম মেনে পুজো আর রক্ত দিতেই সেই মূর্তিতে একটি পাপড়ি ফুটে ওঠে। সারাভানা সেটা ছিঁড়ে খেয়ে ফেলে। তারপর মূর্তিটি বক্সে ভরে তার আস্থানায় রেখে দেয়। এক সময় সারাভানা জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে সারাভানার জ্ঞান ফিরলে দেখা যায় সে আবারও যুবক হয়ে গিয়েছে। তার কাছে থাকা একমাত্র আয়নায় নিজের যুবক প্রতিচ্ছবি দেখে সারাভানা অট্ট হাসিতে ফেটে পড়ে। অন্যদিকে পোড়ো বাড়ির সেই বৃদ্ধা একটি লোকালয়ে পৌঁছে যায়। এদিকে আমরা নীলাকে দেখি যে কিনা একেবারে বুড়ো হয়ে গিয়েছে, অর্থাৎ নীলার যৌবন এখন সারাভানা পেয়েছে। নীলা সারাভানার দেওয়া সেই টেডি বিয়ার, তার শার্ট সহ তাদের সকল স্মৃতি বিজড়িত জিনিসগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছিল। অন্যদিকে সারাভানা যখন নিজের বক্স খোলে তখন দেখতে পায় সেটা আসলে খালি। আসলে মূর্তিটি নীলা রাতে নিয়ে এসেছিল আর সে সেটা আগুনে পুড়িয়ে দেয়। ফলে যুবক সারাভানা আবারও থুরথুরে বুড়োতে পরিণত হয়। মনে আছে কাহিনীর একদম শুরুতে নীলা হসপিটালের সামনে থাকা একজন বৃদ্ধার কাছ থেকে একটি আইডি কার্ড পেয়ে ভেবেছিল সেটা হয়তো তার নাতনির। সেই আইডি কার্ড ওই বৃদ্ধারই, অর্থাৎ সেও সারাভানার শিকারদেরই একজন। অবশেষে নীলা নিজের ব্যাগপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। এখানেই মুভিটি সমাপ্ত হয়। কিন্তু পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় কেউ একজন সেই আতপোড়া মূর্তিটি হাতে তুলে নিয়েছে। হয়তো সেটা সারাভানা অথবা অন্য কেউ। কিছু কথা ক্লিয়ার করে দেওয়া যাক। সারাভানা ও ছোট রাজপুত্র ইলান্থি রায়ান একই মানুষ, যে সন্ন্যাসীর কাছ থেকে বরদান ও মাইন্ড কন্ট্রোল শিখে শত শত বছর ধরে এমনই যৌবন প্রাপ্ত হয়ে আসছে। তার শিকারদের একজন পুরো বাড়িতে থাকা বৃদ্ধা, হসপিটালের সামনের বৃদ্ধা, নীলা সহ আরো হাজার হাজার জন নারী যাদের যৌবন সারাভানা ওরফে ইলান্থি রায়ান কেড়ে নিয়েছিল। আমরা দেখেছিলাম নীলা পোড়ো বাড়িতে থাকা বৃদ্ধাকে ছেড়ে দিয়েছিল আর সে লোকালয়ে পৌঁছে যায়। এর অর্থ এবার সে তার গর্ভে 30 বছর ধরে আটকে থাকা বাচ্চা অর্থাৎ সারাভানার জমকে জন্ম দেবে। অন্যদিকে ওই মূর্তি যদি সারাভানা নিয়েও থাকে তারপরও তার মৃত্যু অবধারিত। জানি না আরাগান 2 আসবে কিনা, আসলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো না লাগলে ডিসলাইক করুন।
করুন, কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে জানাতে ভুলবেন না কেন ভিডিওটি ভালো লাগেনি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।